আমরা থার্ড প্যাসেজ নিয়ে কথা বলবো। দেখেন এই প্যাসেজটা হেডিং কি? বিল্ডিং দ্য স্কাইলাইন, দ্য বার্থ অ্যান্ড দ্য গ্রোথ অফ ম্যানহাটনস স্কাই স্ক্রিপার্স। এটা হেডিং অ্যান্ড সাব হেডিং: ক্যাথরিন এলসেস্টার রিভিউস এ বুক বাই জেসন বার অ্যাবাউট দ্য ডেভেলপমেন্ট অফ নিউ ইয়র্ক সিটি। এটা একটা হচ্ছে হিস্ট্রিক্যাল রিভিউ উইথ অ্যানালিটিক্যাল ডাটা। দেখেন আমাদের যে থার্ড প্যাসেজটা থাকবে টেস্টে, এই থার্ড প্যাসেজের ল্যাঙ্গুয়েজ কঠিন থাকবে। কিভাবে কঠিন থাকবে? এখানে রাইটারের অপিনিয়ন থাকে, ঠিক আছে? তো এই রাইটারের অপিনিয়নটা ধরা বেশ টাফ হয়। তো রাইটারের অপিনিয়ন ধরতে হলে আপনি ডিরেক্ট না ধরতে পারলে তার ওভারভিউ সামারি থেকে ধরতে হয়, ঠিক আছে? এরপরে এখানে আর্গুমেন্টও থাকে এবং এখানের যে সেন্টেন্স স্ট্রাকচারগুলা বেশ বড় বড়, অনেক বড় বড়। এবং এখানে হচ্ছে যে ল্যাঙ্গুয়েজটা টাফ থাকে। তো এই জন্য হচ্ছে যে এখানের জন্য একটু টাইম আমাদের বেশি রাখা লাগে। বেশি রাখা লাগে মিন্স হচ্ছে যে আমাদের ফার্স্ট প্যাসেজ এবং সেকেন্ড প্যাসেজে যদি হচ্ছে যে আমরা 17 মিনিট করে রাখি, তাহলে এখানে হচ্ছে যে 22 মিনিট রাখতে হয়, ঠিক আছে? কারণ আমরা যারা এই ভুলটা করে, যে অনেকেই ভুলটা করে যে হচ্ছে যে প্যাসেজ আগে পড়ে, এই ভুলটা কখনোই করা যাবে না। ভুলটা কখনোই করা যাবে না। আমাদের ডিরেক্ট কোশ্চেনে চলে যাইতে হবে, ঠিক আছে? কোশ্চেনে গিয়ে হচ্ছে যে আমাদের কি চাচ্ছে আমাদের কাছে, আমাদের কাছে কি জানতে চাচ্ছে সেটা আমাদের বুঝতে হবে। কোশ্চেন পড়ে ভয় পাওয়ার কিছু নাই, মানে প্যাসেজ পড়ে, প্যাসেজের হেডিং সাবহেডিং পড়ে ভয় পাওয়ার কিচ্ছু নাই, বা প্যাসেজ অনেক বড় দেখেও ভয় পাওয়ার কিছু নাই। আপনি হচ্ছে যে কোশ্চেন সলভ করতে পারলে প্যাসেজে অনেক বড় থাক ডিফিকাল্ট থাক সেটা আপনার দেখার বিষয় না। দেখার বিষয় আপনি কোশ্চেন গুলো সলভ করে ফেলতে পারতেছেন কিনা। আমাদের তো টার্গেট এইটা যে আমাদের কোশ্চেন সলভ করে ফেলতে হবে, ঠিক আছে? আর কিছু না। আমাদের কিভাবে করলাম সেটা দেখার বিষয় না, যে আমরা প্যাসেজ পড়বো নাকি পড়বো না সেটা পরের ইস্যু। তো আমরা কেউ প্রথমে প্যাসেজ পড়বো না এবং ধরে রাখবো যে থার্ড প্যাসেজটা একটু টাফ, আমাদের এখানে একটু টাইম লাগবে। সো আগের প্যাসেজ দুইটায় আমরা একটু কম সময় ইনভেস্ট করব এবং দ্রুত সলভ করা ট্রাই করব, ঠিক আছে? তো এখন আমরা দেখি আমাদের এখানে কোশ্চেন কি কি দিছে। যদিও হচ্ছে যে আমরা হেডিংটা দেখি আগে। হেডিং তো আমরা সবসময় প্রথমে দেখবই। এখানে কি বলছে? বিল্ডিং দ্য স্কাইলাইন, দ্য বার্থ অ্যান্ড দ্য গ্রোথ অফ ম্যানহাটন স্কাই স্ক্রিপার্স। বলছে কি আকাশের সীমারেখা তৈরি, এটা হেডিং। এক্সপ্লেইন করছে যে ম্যানহাটনের যে উঁচু আকাশ ছোঁয়া বিল্ডিং গুলা, এগুলার জন্ম এবং বেড়ে ওঠা, এটা হচ্ছে হেডিং। এখন তাহলে এটা শুরু হবে জন্ম, জন্মের ইতিহাস, তারপরে কিভাবে বেড়ে উঠলো, কিভাবে ম্যানহাটনে হইলো, এই জিনিসগুলো আসবে। এখন সাব হেডিং এ কি বোঝাইতে চাচ্ছে? ক্যাথরিন এলসেস্টার রিভিউস এ বুক বাই জেসন বার অ্যাবাউট ডেভেলপমেন্ট অফ নিউ ইয়র্ক সিটি। সো এখানে দেখেন, এটা হচ্ছে জেসন বারের একটা বই। বইয়ের টপিক হচ্ছে নিউ ইয়র্কের ডেভেলপমেন্ট, নিউ ইয়র্ক সিটি ডেভেলপমেন্ট। এই বইটা রিভিউ করছে কে? ক্যাথরিন এলসেস্টার, ঠিক আছে? তাহলে এখানে অলরেডি দুইজন পার্সন ইনভলভ হয়ে গেছে, এই যে রিভিউয়ার এবং রাইটার। এখন এই প্যাসেজ জুড়ে এদের দুইজনেরই অপিনিয়নের আর্গুমেন্ট চলবে, ঠিক আছে?
এটা কোথাও এগ্রি করতে পারে, কোথাও ডিসএগ্রি করতে পারে। লাইক হচ্ছে আপনি মুভি রিভিউ দেখছেন, মুভি রিভিউতে হচ্ছে যে মুভির যে এক্সপ্লানেশন থাকে, ওই এক্সপ্লানেশনে হচ্ছে যে সে মুভিটাকে ডিরেক্ট রিভিউ করে, সাথে হচ্ছে যে ওই রিভিউয়ার নিজের কমেন্ট শো করে যে আমার এই গানের লিরিক্স গুলা ভালো লাগে নাই। বুঝতে পারছেন? বা আমার এই যে যে মুভির সাউন্ড বিজিএম এটাও আমার ভালো লাগে, বা একটু বেটার কোয়ালিটি হওয়ার দরকার ছিল, বা আমি চাচ্ছিলাম যে গল্পের বিস্তারটা আরো গভীরে যাক। ঠিক আছে, এই যে যে দুইজনের কথা, এরকম কথা আসবে। এটা কোথাও যদি এরকম দুইজনের ইনভলভমেন্ট থাকে কোনো প্যাসেজে, অবশ্যই দেখবেন যে সেখানে এরকম আর্গুমেন্ট চলবে। ঠিক আছে, একজনের অপিনিয়নে একজন এগ্রি করতে পারে, আবার নাও এগ্রি করতে পারে, বা কোথাও আরো বেশি এক্সপেক্ট করতেছে, কোথাও কম চাচ্ছে, কোনো জায়গায় সে হচ্ছে যে খুশি হচ্ছে, কোথাও সে হচ্ছে স্যাড হচ্ছে। ঠিক আছে, এই ইস্যুগুলা চলবে। তো প্রথমেই হেডিংটা কি? হেডিং হচ্ছে বার্থ অ্যান্ড গ্রোথ অফ ম্যানহাটন স্কাই কিপার্স। তাহলে হচ্ছে যে এখানে এই যে যে উঁচু দালান কোঠা, এটা জন্মের যে ইতিহাস এগুলা প্রথম দিকে পর্যালোচনা করবে, দেন বেড়ে উঠলো কিভাবে। ঠিক আছে, সেই বেড়ে ওঠাগুলা আস্তে আস্তে পর্যায়ক্রমে আগাইতে থাকবে, অর্থাৎ প্যাসেজের প্রোগ্রেশনটা এভাবে যাবে। ঠিক আছে, এখন আমরা কোশ্চেনে যাই। কোশ্চেন কি চাচ্ছে আমাদের? প্রথমে হচ্ছে যে এখানে আছে সিঙ্গেল মাল্টিপল চয়েস কোশ্চেন, দেন আছে হচ্ছে ইয়েস নো, নট গিভেন, এন্ড লাস্ট ওয়ান হচ্ছে আমাদের সামারি কমপ্লিশন উইথ গিভেন ওয়ার্ডস অর ফ্রেজেস। ঠিক আছে, তিনটাই টাইপ ওয়ান কোশ্চেন। তো এটা গ্যাপ মনে করে হচ্ছে যে আবার কেউ করতে চলে আসেন না। ঠিক আছে, গ্যাপের মতোই, কিন্তু এটা গ্যাপের যতগুলা কোশ্চেন আছে তার মধ্যে একটু কঠিন, এবং এটা প্রায়ই আসে, প্রায়ই থাকে। ঠিক আছে, যদি হচ্ছে যে টাইপ টু কোশ্চেন একটু কম দেয়, এই কোশ্চেন একটু বাড়ায় দেয়। ঠিক আছে, মনে করেন কোনো একটা প্যাসেজে যদি ধরেন আপনার টেস্টে লিস্ট অফ পিপুল দেয়নি একদিন, এটা হইতেই পারে যে এই দিন লিস্ট অফ পিপুল দেয়নি, ওই দিন দেখবেন যে এই যে এইটা দিয়ে দিছে। ঠিক আছে, দুইটাই কাছাকাছি টাইপের। ঠিক আছে, এটা টাইপ ওয়ান, লিস্ট অফ পিপুল টাইপ টু। তো টাইপ টু কোশ্চেনের পরিবর্তে টাইপ ওয়ান দিচ্ছে, মানে হচ্ছে একটু ডিফিকাল্ট। এখন আমরা এটা গত ক্লাসে দেখছি কিভাবে মাল্টিপল চয়েস কোশ্চেন সলভ করতে হয়। সো আমরা এটা করা শুরু করি, দেখি কি কত দূর যাওয়া যায়। সো আমাদের এমসিকিউ করার ক্ষেত্রে আমরা কি, আমাদের স্ট্র্যাটেজি বা প্ল্যান কি থাকবে? আমরা কখনোই অপশন আগে পড়বো না, কখনো, নেভার। এটা আমরা পড়বো না। কেন পড়বো না? যখন যেটা হচ্ছে যে আমাদের আগে ব্রেনে ইনপুট নিবে, ওইটাই হচ্ছে যে সব সময় হচ্ছে যে আগে হচ্ছে যে ব্রেনকে ই করবে, যে এটাকে সত্য মনে করবে। ঠিক আছে, বা ওখানে গিয়ে ওইটার সাথে ম্যাচ করায় ফেলার চেষ্টা করবে। সো এটা আমরা আগে ইনপুট নিব না। আমরা হচ্ছে আগে এই এই যে যে কোশ্চেন, এটাকে শর্ট কোশ্চেন হিসেবে নিব। এটা এমসিকিউ না, এটা শর্ট কোশ্চেন, এবং প্যাসেজ থেকেই আমরা থিম রিডিং এর মাধ্যমে এই শর্ট কোশ্চেনের স্ট্যান্ডার্ড অ্যান্সার ফাইন্ড আউট করব, অ্যান্ড দেন কম্পেয়ার করব এই যে অপশনগুলোর সাথে, এবং কম্পেয়ার করে এলিমিনেট করে দেব রং অপশনগুলা। সো এই যে যে স্ট্যান্ডার্ড অ্যান্সার ফাইন্ড আউট করা, নেভিগেট করা, এর জন্য হচ্ছে যে আমাদের কোশ্চেনটা বুঝতে হবে কেয়ারফুলি, যে আমরা কোশ্চেনটা আসলে বুঝতেছি কিনা। যদি আপনি কোশ্চেন না বুঝেন, তাহলে হচ্ছে যে আপনি অনেক জায়গা পড়ে ফেলবেন। ঠিক আছে, অনেক জায়গা পড়ে আপনি ভুল করে ফেলবেন অ্যান্সার।
ঠিক আছে, সো আমাদের প্রথম কাজ হচ্ছে কোশ্চেন বোঝা। যেমন এই কোশ্চেনটা যদি হচ্ছে যে আপনাদের করতে দেওয়া হয়, অনেক জায়গায় পড়ে এবং রং অপশনে যাওয়ার চান্সেস বেশি। কিভাবে সেটা আমি এক্সপ্লেইন করে দিচ্ছি। এখানে কি বলছে, হোয়াট পয়েন্ট ডাজ সেস্টার, সেস্টার কে, বই রিভিউ করছিল। ভিউয়ার। রিভিউয়ার, রিভিউয়ার মেক অ্যাবাউট বার্ডস বুক, আন্ডারলাইন বার্ডস বুক, বার্ডস বুক ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ। অর্থাৎ চেস্টার বারের বই সম্বন্ধে কমেন্টটা কি করছে। এখানে দেখেন, এরকম হইতে পারে, ইস্যুগুলা এরকম থাকে। টোটাল বই রাইটার লিখছে এক একটা টপিকে একটা মিনিং শো করার জন্য, কিন্তু যে রাইটার, সে যে মিনিং শো করতে চাচ্ছে, রিভিউয়ারের মিনিং সেম নাও হইতে পারে। ঠিক আছে, যেমন বারের বুকের আমরা ওখানে হেডিং এ পড়ে আসছি কি, যে ডেভেলপমেন্ট অফ নিউ ইয়র্ক সিটি। ঠিক আছে, এখন এই যে এখানে সেস্টারের যে কমেন্ট, এটা এটা থেকে পার্থক্য হইতে পারে। সো বইয়ের টপিক না, বইয়ের টপিক না, বই সম্বন্ধে আমরা অনেক সময় ভুল করে ফেলি। কিভাবে ভুল করে ফেলি, এখানে হচ্ছে যে এই যে দেখেন এখানে অপশনই আছে, অনেকে এই অপশন অ্যান্সার করে দিতে পারে। এই যে, এই যে ইটস, প্রথম অপশনেই চলে যাইতে পারে। ইট গিভস এ হাইলি অরিজিনাল এক্সপ্লানেশন ফর আরবান ডেভেলপমেন্ট। ঠিক আছে, মানে এই যে যে নিউ ইয়র্কের ডেভেলপমেন্ট সেটার সাথে কম্পেয়ার করে এটা অ্যান্সার দিয়ে দিতে পারে। ঠিক আছে, এবং এরকম লাইনও আছে। ঠিক আছে, বুকের টপিক না, আমাদের কিন্তু কোশ্চেনটা কি, সেস্টার বই সম্বন্ধে কি কমেন্ট করছে, বইয়ের যে আহ, জিনিস, ওইটা না কিন্তু। সো আমাদের কোশ্চেন বুঝতে হবে আগে। তো আমরা দেখি এখানে ফার্স্ট প্যারাগ্রাফের কথা বলে দিছে, বার্ডস বুক সেস্টার্স কমেন্ট। তো আমাদের নেভিগেট করা লাগবে না, আমরা ডিরেক্ট ফার্স্ট প্যারাগ্রাফে চলে যাইতে পারবো। ফার্স্ট প্যারাগ্রাফ, ফার্স্ট প্যারাগ্রাফ, কমেন্ট, বই সম্বন্ধে কমেন্ট। কি বলছে, বিল্ডিং দ্য স্কাইলাইন, জেসন বার্ড টেক্স দ্য রিডার থ্রু। এখানে বই নিয়ে, এখানে কি বলছে, ইন বিল্ডিং দ্য স্কাইলাইন, যে যে স্কাইলাইনের তৈরি, অর্থাৎ আকাশের সীমারেখা, একটা রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। জেসন বার টেক্স দ্য রিডার, জেসন বার তার পাঠকদের নিয়ে যাচ্ছে থ্রু এ ডিটেইল হিস্ট্রি অফ নিউ ইয়র্ক সিটি। দেখেন এই যে যে লাইনটা, এই লাইনটা ওখানে অপশন হিসাবে একটা আছে। ঠিক আছে, ডিটেইল হিস্ট্রিতে কে নিয়ে যাচ্ছে, এটা জেসন বার, ইটস নট এ কমেন্ট অফ রিভিউয়ার। দেখেন এখানে কি বলছে, দ্য বুক কম্বাইন্স, এই ল্যাঙ্গুয়েজ গুলা বুঝবেন। দ্য বুক কম্বাইন্স, এটা কার ল্যাঙ্গুয়েজ, মুভিতে এই এই জিনিস আছে এই টাইপের কথা বলে কে, রিভিউয়ার। দ্য বুক কম্বাইন্স, যে রাইটার সে তো বলবে না যে এই বইয়ে এই জিনিস আছে। ঠিক আছে, রাইটার এই যে এভাবে নিয়ে যাবে। ঠিক আছে, দ্য বুক কম্বাইন geology, history, economics, and a lot of data to explain why business clusters developed, where they did, and how the early decisions of worker and farm shaped the skyline we see today. ঠিক আছে, তাহলে হচ্ছে কি, এই বইয়ের মধ্যে কি কি আছে, জিওলজি আছে, হিস্ট্রি আছে, ইকোনমিক্স আছে, এবং অন্যান্য ডাটা আছে। এই ডাটাগুলা দিয়ে কি করা হয়েছে, এক্সপ্লেইন করা হয়েছে, ব্যাখ্যা করা হয়েছে। কি ব্যাখ্যা করা হয়েছে,
ব্যবসায়ীরা কেন এই জিনিসটাকে এইখানেই করছে, এই এইখানেই করেছিল, বা ওয়ার্কারদের এই যে যে স্কাইলাইনের শেপ এখানে দিছে সেটা কেন দিছিল। সো এইটা ব্যাখ্যা করছে যে এই জায়গায় দিছে এবং কেন দিছে সেইটা ব্যাখ্যা করতে। এই যে যে স্কাইলাইন কারেন্ট যে পজিশনে আছে, এই এই জায়গায় দিছে এবং কেন দিছে সেইটা ব্যাখ্যা করছে কি কি দিয়ে, এই যে এই জিনিসগুলা দিয়ে। তাহলে এটা হচ্ছে এই যে যে বই সম্বন্ধে কমেন্টটা, ঠিক আছে। এখন এটা আমাদের হচ্ছে রাইট অ্যান্সার। কারণ আপনি যদি এই যে যে এই লাইনের সাথে কম্পেয়ার করেন, এই লাইন বা হচ্ছে এক্সট্রা যদি পড়েন, এখানে কি বলছে, স্ট্রিট ডিটেল হিস্ট্রিতে নিয়ে গেছে বার, বা তারপরে হচ্ছে যে এখানে হচ্ছে যে এই যে নিউ ইয়র্কস আরবান ডেভেলপমেন্ট নিয়ে একটা ছোট্ট লাইন আছে এখানে, ঠিক আছে। সো অনেকেই হচ্ছে যে অনেক বেশি পড়তে যায়, কিন্তু আমাদের কোশ্চেনে কি চাইছে সেইটুকু বুঝতে হবে যে আমাদের কোশ্চেনের অ্যান্সার আমি পাচ্ছি কোন লাইনে, শর্ট কোশ্চেনের মাধ্যমে, ঠিক আছে। তো তারপরে দেখেন এখানে হচ্ছে যে আরেকটা লাইন লাস্টে আছে, অতিরিক্ত পড়লে কি হয় সেটা দেখেন। দ্য লেটার ইনকর্পোরেটেড অ্যাসপেক্ট অফ বার্ডস রিসার্চ পেপার, এই যে বারের রিসার্চ পেপারের সাথেও নিয়ে আছে, এই অপশনগুলো হুবহু ওখানে আছে, ঠিক আছে। দেখেন, ইট গিভস এ হাইলি অরিজিনাল এক্সপ্লানেশন অফ আরবান ডেভেলপমেন্ট। ওই যে লাস্টের দিকে লাইন, ওইটাকে আপনি যদি পড়ে ফেলেন এবং যদি কোশ্চেন না বুঝে অ্যান্সার দেখেন, তাহলে এটা অপশন ধরবেন। এলিমেন্টস অফ বার্বস রিসার্চ পেপার আর ইনকর্পোরেটেড থ্রু আউট দ্য বুক, ওই যে একেবারে লাস্ট লাইনটা আপনি এখানে ম্যাচ করবেন। আদার বুকস দ্যাট আর অ্যাভেলেবল অন দিস সাবজেক্ট হ্যাভ টেকেন এ ডিফারেন্ট অ্যাপ্রোচ, এটা এই ধরনের কথা আসে নাই, তো এটা তো আপনি ইজিলি বাদ দিয়ে দিতে পারবেন। ইটস কাভার রেঞ্জ অফ ফ্যাক্টর দ্যাট অ্যাফেক্ট দ্য ডেভেলপমেন্ট অফ নিউ অ্যাক্স, এই যে আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। সো আপনাকে কোশ্চেনটা বুঝতে হবে যে আপনার কাছে কি চাওয়া হয়েছে, বুঝতে পারছেন। এবং অতিরিক্ত পড়লে যে কি হবে সেটুকু বুঝতে পারছেন। যদি অতিরিক্ত পড়েন, আপনি এখানে এই একটা অ্যান্সারই বাদ দিতে পারবেন, এই যে এই অপশনটা, আপনার এইটাকেও অ্যান্সার মনে হবে, এটাকেও অ্যান্সার মনে হবে, এটাকেও অ্যান্সার মনে হবে, যদি আপনি কোশ্চেনটা ক্লিয়ারলি না বুঝেন। এখানে ডিরেক্ট বই সম্বন্ধে বলা হয়েছে, এই যে যে অপশনগুলা, এই অপশনগুলাই বই সম্বন্ধে বলা হয়নি। এবং বইয়ের সম্বন্ধে যদি হচ্ছে যে থেকেও থাকে, সেটা বারের কমেন্ট না, বা ডিরেক্ট বই সম্বন্ধে যে কমেন্টটা করছে ওইটা আমরা নিব, ঠিক আছে। Then, second question, how does Sester respond to the information in the book about tenements? এই কোশ্চেনের নেভিগেট করার জন্য কিওয়ার্ডস হিসেবে আমরা টেনেমেন্টস নিতে পারি। টেনেমেন্টস টেকনিক্যাল ওয়ার্ড, এটা চেঞ্জ হবে না, এটা দিয়ে আপনি লোকেশন ফাইন্ড আউট করতে পারবেন। এখন কোশ্চেনটা বুঝতে হবে যে কোশ্চেন আমাদের কি চাচ্ছে। হাউ ডাজ Sester respond to the information in the book about tenement, অর্থাৎ বা টেনেমেন্টস রিলেটেড যে ইনফরমেশন বইয়ে প্রোভাইড করছে, সেই ইনফরমেশনে এই যে যে সেস্টার রিভিউয়ারের প্রতিক্রিয়া কি, ঠিক আছে। অর্থাৎ টেনেমেন্টের সম্বন্ধে, টেনেমেন্ট রিলেটেড যে ইনফরমেশন বার প্রোভাইড করছে, ওই ইনফরমেশন সম্বন্ধে রিভিউয়ারের, এলসেস্টারের যে প্রতিক্রিয়া, সেইটা আমাদের কারেক্ট অ্যান্সার। টেনেমেন্টস দেখেন কোথায় আছে।
এই যে টেনেমেন্টস, আট প্যারাগ্রাফ। টেনেমেন্টস এখানে এই যে ফুটনোট দিয়ে আছে, টেনেমেন্টস কে ডেসক্রাইব করছে। টেনেমেন্ট, a tenement multi-occupancy building of any sort, but particularly a rundown apartment building or slum building. টেনেমেন্টস দিয়ে একই সাইজের বিভিন্ন বিল্ডিংকে বোঝাইতে পারে, কিন্তু কিন্তু কি দিয়ে কি বোঝাচ্ছে, যেগুলা হচ্ছে রানডাউন অ্যাপার্টমেন্ট, অর্থাৎ যেসব অ্যাপার্টমেন্ট চলতেছে না। ঠিক আছে, অর্থাৎ আপনি আবাসিক এরিয়া বানাইছেন, ওটা ওখানে অনেক বিল্ডিং বানাইছেন, ওগুলা চলতেছে না, ওইরকম এরিয়াকে বোঝাচ্ছে। বা হচ্ছে যে বস্তি এরিয়াকে বোঝাচ্ছে, যে কোনোটাকে বোঝাতে পারে। তবে এখানে হচ্ছে টেনেমেন্ট দিয়ে বস্তিকে বোঝাচ্ছে। ঠিক আছে, কিভাবে? এখানে দেখেন, আমরা যে লাইনে পাবো টেনেমেন্ট, ওই লাইন শুরু থেকে পড়বো। আই উড হ্যাভ লাইকড, বার এই যে উড হ্যাভ লাইক দিয়ে কি বোঝাইতে চাচ্ছে বলেন তো, কি বোঝায়? এটা কোন ধরনের সেন্টেন্স স্ট্রাকচার? আই উড হ্যাভ, এটা কোন ধরনের সেন্টেন্স স্ট্রাকচার? কন্ডিশনাল। কোন কন্ডিশনাল বলেন? থার্ড কন্ডিশনাল। হ্যাঁ, থার্ড কন্ডিশনাল এখানে আসছে। সো এই যে এখানে যে আই, এই আই দিয়ে কাকে বোঝাচ্ছে বলেন তো? এই আই দিয়ে সিস্টারকে বোঝাচ্ছে। আই উড হ্যাভ লাইকড, বার এই যে এখানে বার, to expand upon his claim that existing tenements prevented skyscrapers in certain neighborhoods। এই যে এখানে অ্যান্সার পেয়ে গেছি। দেখেন এখানে কি বলছে, আরো আছে, because likely no skyscrapers developer was interested in performing the necessary slum clearance। ঠিক আছে, এখানে বোঝাইতে চাচ্ছে এই যে যে এটা কি বলছে, আই উড হ্যাভ লাইক, বার এখানে হচ্ছে যে এই সেস্টার চাচ্ছে বার, বার যে ইনফরমেশন প্রোভাইড করছে স্কাই স্ক্রিপার সম্বন্ধে, সেই স্কাই স্ক্রিপার সম্বন্ধের যে ইনফরমেশন, এটা হচ্ছে যে সেস্টার আরো এক্সপ্যান্ড করতে চাচ্ছিল। অর্থাৎ সে বলতে চাচ্ছিল এটা সম্বন্ধে আরো বিস্তারিত সে বলুক, কিন্তু সেটা বলে নাই, এক লাইনেই টেনেমেন্ট শেষ করে দিছে। ঠিক আছে, টেনেমেন্টের ইচ্ছা এক লাইনেই খতম করে দিছে। কিভাবে যে এই যে যে স্কাই স্কিপার্স, এই স্কাই স্কিপার্স এর আশেপাশে যে স্কাই স্কিপার, ধরেন এক জায়গায় হচ্ছে যে এই যে ঢাকা শহরে বড় বিল্ডিং গুলা ওঠার সময় বস্তি থাকে, লাইক হচ্ছে মিরপুর ছয়ের এদিকে যে যে বড় বড় আবাসিক এরিয়া হয়েছে, ওখান দিয়ে আগে বস্তি ছিল। ঠিক আছে, সো এই বস্তিগুলা কিভাবে ক্লিয়ার করছে এটা আমরা জানি সবাই, কিন্তু আমরা কেউ মুখ খুলি না এটা বিষয়। সো এখানেও সিমিলার টাইপের কথা বলা হয়েছে, ওই ওরকমই, যে হচ্ছে যে এই যে যে উঁচু দালান কোঠা, যেগুলা হচ্ছে যে আহ, এই উঁচু দালান কোঠার আশেপাশে যে আহ, বস্তি আছে, এগুলার যে পরিস মানে এগুলাকে সরাই দেয়া সম্বন্ধে, বা এদেরকে অন্য জায়গায় ট্রান্সফার করা, বা এদের হচ্ছে যে আম, অন্য জায়গায় হচ্ছে যে আবাসস্থান করে দিয়া, এই রিলেটেড কোনো ডেভেলপার আগ্রহী ছিল না। ঠিক আছে, এই টাইপের ইনফরমেশন এখানে বোঝাইতে যাচ্ছে। এবং সেখানে যে ইনফরমেশন যতটুকু এটুকু প্রোভাইড করছে, এইটুকু বার প্রোভাইড করছে। কিন্তু এই যে যে কথাটা এখানে বলছে, যে এই যে যতটুকু ইনফরমেশন দিছে, এই ইনফরমেশনে সেস্টার খুশি না।
তো এখন আপনি এখানের অপশনগুলা পড়েন তো, অপশনগুলা বাদ দেন তো। She describes the reason for Bart's interest, মানে বার কি হচ্ছে যে এই টেনেমেন্টস নিয়ে কি আগ্রহ শো করছে, আগ্রহ শো করছে টেনেমেন্টস নিয়ে। ওই যে এক্সপ্লেইন করে আসলাম, আগ্রহ শো করলে তো সে ওখানে এক লাইনেই করতো না, সে আরো এক্সপ্যান্ড করতো, বি তাই না? নাম্বার হবে। হুম। কি বলেন? ভাইয়া বি নাম্বারটা মনে হচ্ছে আমার অ্যান্সার। হ্যাঁ, বি অ্যান্সার। অপশন এলিমিনেট করা যায়, এটা বারের এই সম্বন্ধে কোনো আগ্রহ ছিল না। সি ইন্ডিকেটস এ পোটেনশিয়াল প্রবলেম উইথ বার অ্যানালাইসিস, অর্থাৎ বার যতটুকুই যে এক্সপ্যান্ড করছে সেইটুকুতে খুশি না, সেই সেই জায়গাটাকে এই যেখানে বলছে পোটেনশিয়াল প্রবলেম উইথ বার অ্যানালাইসিস। শি কম্পেয়ার্স বার্স কনক্লুশন উইথ দ্যাট আদার রাইটার, আদার রাইটারের সাথে কম্পেয়ার করেনি। শি প্রোভাইডস এ ডিটেইল অ্যাবাউট দ্য সোর্স বার্স ইউজড হিজ রিসার্চ পেপার, টেনেমেন্টস নিয়ে কোনো রিসার্চ পেপার বা কোনো ইস্যু ডিটেলস ডকুমেন্ট শো করে নেই। সো এই অপশনগুলো বাদ। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার বি। সাজিদ আর শরীফ, বুঝতেছো? জি ভাইয়া, আমি ক্লাসটা পরে করে নিবো, আমার ওই জন্য ভাইয়া একবার যাচ্ছে একবার আসছে, খুব ভয়াবহ অবস্থা ভাইয়া। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ডাজ সেস্টার, ও এখানে আর একটা কোশ্চেন আছে। হোয়াট ডাজ সেস্টার সে অ্যাবাউট চ্যাপ্টার 6 অফ দ্য বুক? দেখেন, চ্যাপ্টার, এই বইয়ের চ্যাপ্টার 6 সম্বন্ধে সেস্টার কি কমেন্ট করতেছে বা বলতেছে সেটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, সো আমরা দেখি চ্যাপ্টার 6 সম্বন্ধে কি কমেন্ট করতেছে সেস্টার। চ্যাপ্টার 6, এই যে চ্যাপ্টার চ্যাপ্টার 5, এটা 7, এইখানে মাঝে 6, তাহলে চ্যাপ্টার 6 then presents data on building height throughout the 20th century and uses regression analysis to predict building construction. অর্থাৎ চ্যাপ্টার 6 এর টপিকটা কি? চ্যাপ্টার 6 হচ্ছে যে পরে ডাটা প্রেজেন্ট করছে। কিসের ডাটা প্রেজেন্ট করছে? বিল্ডিং এর হাইট সম্বন্ধে, কোন সময়ে? 20 শতকের। এবং এই যে যে ডাটা, এই ডাটাগুলা দিয়ে হচ্ছে রিগ্রেশন অ্যানালাইসিস করছে, এবং রিগ্রেশন অ্যানালাইসিস করে কি করছে? প্রেডিক্ট করছে। কেন? ওই যে পরবর্তীতে যে বিল্ডিং গুলা হবে সেগুলার প্রেডিকশন হিসেবে কনস্ট্রাকশনের জন্য। ঠিক আছে, এটা চ্যাপ্টার 6 এর টপিক, এটা হচ্ছে মেইন টপিক। এখন কমেন্টটা দেখেন, while less technical than the research paper, অর্থাৎ রিসার্চ পেপার যেমন কঠিন হয় বা টেকনিক্যাল হয় তার থেকে একটু সহজ। অন হুইচ দ্য চ্যাপ্টার ইজ বেসড, অর্থাৎ এই যে চ্যাপ্টার 6টা যেটার উপর ভিত্তি করে, চ্যাপ্টার 6 এ কি ভিত্তি? রিগ্রেশন অ্যানালাইসিস। তো রিগ্রেশন অ্যানালাইসিস থাকে কিসে? রিসার্চ পেপারে। ঠিক আছে, তো এখানে এই চ্যাপ্টার 6 এর সম্বন্ধে কমেন্ট যে হচ্ছে যে এই চ্যাপ্টারটা হচ্ছে রিসার্চ পেপার থেকে একটু সহজ। ইট ইজ প্রবাবলি মোর টেকনিক্যাল দেন উড বি প্রেফার্ড বাই এ জেনারেল অডিয়েন্স। অর্থাৎ এই যে যে চ্যাপ্টার 6, এটা সম্ভবত হচ্ছে যারা সাধারণ পাঠক তাদের জন্য এটা হচ্ছে বেশি টেকনিক্যাল হয়ে গেছে। কেন? আপনি যখন একটা বই পড়তে গেছেন জানার জন্য, ওখানে হচ্ছে
আপনি রিগ্রেশন অ্যানালাইসিস পড়বেন না, আপনি তো রিসার্চ করবেন না। ঠিক আছে। সো এখানে হচ্ছে যে এই যে যে সাধারণ পাঠক এদের জন্য এটা একটু ডিফিকাল্ট হয়ে গেছে। তো কি বলছে অপশনগুলা, ইট কন্টেন্টস কনফ্লিক্টিং ডাটা। চ্যাপ্টার 6-এ কোনো কনফ্লিক্টিং ডাটা আমরা পাইনি। ইট ফোকাসেস টু মাচ অন পসিবল ট্রেন্ড। এটা হবে না। কেন হবে না? বিল্ডিং পসিবল ট্রেন্ড বলতে হচ্ছে যে আমাদের বিল্ডিং তৈরির যে পসিবল ট্রেন্ডগুলা সেই ট্রেন্ড ফলো করে নাই। বিল্ডিং তৈরির পসিবল ট্রেন্ড কি ফলো করছে? বিল্ডিং তৈরির জন্য কি আপনি আমি বা আমরা রিগ্রেশন অ্যানালাইসিস করি? না, করি না। সো এখানে এটা বাদ। ইট ইট ইজ টু স্পেশালাইজড ফর মোস্ট রিডার্স। এটা হচ্ছে যে যেসব সাধারণ পাঠক তাদের জন্য একটু বেশি স্পেশাল হয়ে গেছে। স্পেশাল বলতে এখানে বোঝাচ্ছে যে সাধারণ মানুষের বোধগম্যের বাইরে চলে গেছে। ইটস ড্রস এ ড্রস অন রিসার্চ দ্যাট ইজ আউট অফ ডেট। এখানে যে রিসার্চটা করা হয়েছে সেটা আউট অফ ডেট নো। এখানে যে রিসার্চটা করা হয়েছে সেটা একবারে মডার্ন, কারণ মডার্ন রিসার্চে হচ্ছে আমাদের রিগ্রেশন অ্যানালাইসিস থাকে। সো এটা বাদ। তাহলে কারেক্ট অ্যান্সার এটা। ইট ইজ টু স্পেশালাইজড ফর মোস্ট রিডার। এরপরে কি বলছে? হোয়াট ডাজ চেস্টার সাজেস্ট অ্যাবাউট চ্যাপ্টার্স ফোকাসিং অন 1920 এস বিল্ডিং বুম? দেখেন এখানে চ্যাপ্টার্স আছে, নট এ সিঙ্গেল চ্যাপ্টার। ঠিক আছে। তো বিল্ডিং বুম সম্বন্ধে চেস্টারের সাজেশন বা পরামর্শ কি? 1920 শতকে, 20 কোথায় আছে? পাননি? এই যে এখানে চ্যাপ্টার্স 8 and 9 focuses on the birth of Midtown and the building boom of 1920s। এখনো কমেন্ট আসেনি, এটা এই ইস্যুতে ফোকাস করতেছে। তাহলে এটা চ্যাপ্টার 8 and 9। তাহলে আমাদের অ্যান্সার নিতে হবে দুই চ্যাপ্টারের সমন্বয়। এক চ্যাপ্টারের সমন্বয়ে আপনি অ্যান্সার নিতে পারবেন না, কারণ ওখানে চ্যাপ্টার বলছে। সো এখানে দেখেন চ্যাপ্টার 8 contains lengthy discussion of urban economic theory that may serve as a distraction to the reader primarily interested in New York। ঠিক আছে। তাহলে এখানে চ্যাপ্টার 8 হচ্ছে যে কি বলতেছে, এটা হচ্ছে যে আরবান ইকোনমিকে লেন্দি মানে বড় বড় যে থিওরি এটা শো করতেছে, যেটা হচ্ছে যে এই নিউ ইয়র্ক সম্বন্ধে যাদের প্রাথমিক অবস্থায় আগ্রহ ছিল তাদের হচ্ছে যে বিরক্তির উদ্ভব করবে চ্যাপ্টার 8। এখন পরে দেখেন নেক্সট চ্যাপ্টার মানে 9, চ্যাপ্টার বার্ডস কনসিডার, চ্যাপ্টার 9 বার্ড কনসিডার টু অফ দ্য প্রাইমারি explanation of the building boom of the
1920s, first is being exuberance and second being financing, অর্থাৎ চ্যাপ্টার 9-এর দুইটা বিষয় হচ্ছে বার কনসিডার করছে। একটা হচ্ছে যে এই সাজসজ্জা, আর একটা হচ্ছে ফাইন্যান্সিং এর কথা বলছে বা অর্থায়নের কথা বলছে। এখন এই যে যে এই সিঙ্গেল চ্যাপ্টারের অপশনও আপনি ওখানে পাবেন, এই 8-এর অপশনও পাবেন, 9-এরও অপশন পাবেন, কিন্তু আমাদের অ্যান্সার হবে বোথ চ্যাপ্টার। বোথ চ্যাপ্টার দেখেন, এই যে মাঝে হাউএভার, হাউএভার দিয়ে আপনারা অনেক অ্যান্সার পাবেন। হাউএভার দে উড বি, এখানে এই যে দে উড বি মিন্স এখানের এই 8 চ্যাপ্টার 8 এন্ড এখানের 8 চ্যাপ্টার 9, এইখানে এই অ্যান্সারটা একটু আগে দিয়ে দিতে পারতো, কিন্তু যাতে আপনারা একটু ভুল করেন, কনফিউশনে পড়েন ডিস্ট্রাক্টর হিসেবে, এখানে চ্যাপ্টার 8-এর বিষয় তুলে ধরছে, পরে চ্যাপ্টার 9-এর দিছে, এবং মাঝে হচ্ছে দুইটার সমন্বয়ে কমেন্টটা করছে। এটা চাইলে নিচেও দিতে পারতো, আবার এই এইটার মাঝে উপরে সবার উপরেও দিতে পারতো, তা না করে দিছে কি দুই দুই চ্যাপ্টারের মাঝে দিছে। ঠিক আছে, যাতে আপনি স্কিপ করে চলে যান এবং খুঁজতে টাইম লাগে। হাউএভার দে উড বি, এই যে এখানে দে দিয়ে বোথ চ্যাপ্টারকে ইন্ডিকেট করতেছে। দে উড বি দে উড বি ওয়েল সুইটেড ফর আন্ডারগ্রাজুয়েটস লার্নিং অ্যাবাউট দ্য ইকোনমিক্স অফ সিটি, অর্থাৎ এই যে যে দুইটা চ্যাপ্টার, এই দুইটা চ্যাপ্টার সাধারণ পাঠকের জন্য না, এটা হচ্ছে যে আন্ডার গ্রাজুয়েটের যেসব স্টুডেন্ট সিটির অর্থনীতি বিষয়ে পড়াশোনা করে তাদের টপিক হইতে পারে এই দুই চ্যাপ্টার। এটা কোনো সাধারণ পাঠকের টপিক হইতে পারে না, এটা বোঝাইছে। অপশন কি আছে? দ্য ইনফরমেশন শুড হ্যাভ বিন অর্গানাইজড ডিফারেন্টলি, এরকম কোনো সাজেশন নাই, বাদ। More factor needed about the way construction was financed. Finance related এরকম ফাইন্যান্সের কথা আছে, কিন্তু এটা চ্যাপ্টার সিঙ্গেল চ্যাপ্টারের ইস্যু আসবে, একটা সিঙ্গেল চ্যাপ্টারের ইস্যু, আমাদের বোথ চ্যাপ্টারের ইস্যু আসতে হবে। দ্য এক্সপ্লানেশন ইজ গিভেন ফর দ্য বিল্ডিং বুম ইজ আনলাইকলি, না, যে এক্সপ্লানেশন দেওয়া হয়েছে সেটা ঠিক আছে, তাহলে এটাও রং অপশন। সাম পার্টস উইল হ্যাভ লিমিটেড অ্যাপেল টু সার্টেন পিপুল, এই যে কারেক্ট অ্যান্সার, যে সাধারণ পাঠকের এখানের যে চ্যাপ্টার 8 আর 9, এটাই তো একটাই হচ্ছে আরবান ইকোনমিক থিওরি আনছে, আর একটাই হচ্ছে যে ফাইন্যান্সিং ইস্যু আনছে। তো এটা তো সাধারণ পাঠকের পড়ার ব্যাপার না, তারা আগ্রহ হারাবে। সো এটা আমাদের কারেক্ট অ্যান্সার, ডি। অ্যান্ড লাস্ট ওয়ান, হোয়াট ইমপ্রেসেস সিস্টার দ্য মোস্ট অ্যাবাউট দ্য চ্যাপ্টার অন ল্যান্ড ভ্যালু, ল্যান্ড ভ্যালু চ্যাপ্টারের কোন ইস্যুটা সিস্টারকে সব থেকে বেশি মুগ্ধ করছে ল্যান্ড ভ্যালু চ্যাপ্টারে? আমাদের সেইটা ফাইন্ড আউট করতে হবে, ল্যান্ড ভ্যালু চ্যাপ্টারের কোন ইস্যুটা সিস্টারকে সব থেকে মুগ্ধ করছে। The final chapter 10, Bart discuss another of his empirical papers that estimates Manhattan land values. এই যে চ্যাপ্টার 10 ল্যান্ড ভ্যালু নিয়ে কাজ করছে। ইম্পেরিক্যাল পেপার মিন্স হচ্ছে ডাটা, ডাটা ইম্পেরিক্যাল মানে কি নাম্বার ইস্যু এগুলা নিয়ে কথা বলছে।
ফ্রম দ্য মিড সেঞ্চুরি টু দ্য প্রেজেন্ট, এই 19 শতকের মাঝামাঝি থেকে বর্তমান সময় পর্যন্ত কাজ করছে। The data work that went into this estimation means হচ্ছে যে পেপার ওয়ার্ক এখানে গেছে। This estimation is particularly impressive. এই যে estimation means হচ্ছে যে এই যে ডাটা ওয়ার্ক বা এই ইস্যুটা যেটা হইছে, কোথায় হইছে এই ইস্যুটা হইছে এই যে পেপারে, ইম্পেরিক্যাল পেপারে। সো এই জিনিসটা সব থেকে ইমপ্রেসিভ। সো এখানে দ্য ব্রড টাইম পিরিয়ড দ্যাট ইজ কভার, টাইম পিরিয়ড ওই যে ওইটা ইমপ্রেসিভ না। ডেটা ওয়ার্ক ওখানে টাইম পিরিয়ড আছে, 19 শতকের মাঝামাঝি থেকে বর্তমান সময় পর্যন্ত আছে, কিন্তু ওইটা ইমপ্রেসিভ না। ইমপ্রেসিভ দ্য ডেটা ওয়ার্ক ওয়েন্ট ইনটু দ্য দিস এস্টিমেশন, সেটা। দ্য ইন্টারেস্টিং কোশ্চেন দ্যাট ওয়ার্ক আক্স, না বার আক্স করছে এরকম কোশ্চেন ইন্টারেস্ট মানে ইমপ্রেসিভ না। দ্য নেচার অফ দ্য রিসার্চ দ্যাট ওয়েন্ট ইনটু দ্য টপিক, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। দ্য রেকমেন্ডেশন বার মেক্স ফর দ্য ফিউচার, এটা না। এখন এই যে প্যারাফ্রেজিংটা কিভাবে হয়েছে দেখেন, এখানে দ্য নেচার মিন্স হচ্ছে ডেটা ওয়ার্ক, অ্যান্ড এই যে রিসার্চ ইনটু দ্য টপিক ওই যে ইম্পেরিক্যাল পেপার। ঠিক আছে, এটা কারেক্ট অ্যান্সার। দেন the এটা কি yes no not given, the description in the first chapter of how New York probably looked from the air in the early 16s lacks interest, এই সেন্টেন্সের সাবজেক্ট ভার্ব আইডেন্টিফাই করেন তো। The description. ডেসক্রিপশনটা সাবজেক্ট, ঠিক আছে, আর ভার্ব Probably Lacks. প্রবাবলি ভার্ব। looped, Lacks. Lacks interest. এই যে এটা ভার্ব, Lakhs. এটা ভার্ব। এই যে এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে হচ্ছে যে এই যে ডেসক্রিপশন, এটা সম্বন্ধে এক্সট্রা ইনফরমেশন।
তাহলে এটা ইয়েস নো নট গিভেন কিভাবে হবে? যদি এরকম ডেসক্রিপশন থাকে সাবজেক্ট, তাহলে হচ্ছে যে সাবজেক্ট এবং ভার্ব এটা যদি থাকে তাহলে গিভেন। দেন হচ্ছে যে যদি কোনো একটা হচ্ছে যে বিপরীত ইনফরমেশন শো করে সেটা হবে হচ্ছে ফলস। আর যদি সবগুলা এক্সাক্ট থাকে তাহলে এটা ট্রু হবে। তো এই যে এটা দিয়ে হচ্ছে যে এই নাম্বার দিয়ে এটার লোকেশন আমরা ফাইন্ড আউট করতে পারবো। না, নাম্বার ফাইন্ড আউট করতে পারবো। লোকেশন 1600, এই যে এখানে। But begin the chapter 1 by taking readers on a helicopter time machine ride, ride, giving a fascinating account of how the Newark landscape in 1609 might have looked from the sky. ঠিক আছে, এখানে প্যাসেজের এখানে ডেসক্রিপশন আছে এবং এই ডেসক্রিপশনটা ফ্যাসিনেটিং। ঠিক আছে, তাহলে এটা কি হবে বলেন তো? ওখানে ছিল ল্যাক ফলস হবে। ইন্টারেস্ট, ওখানে ছিল ল্যাক ইন্টারেস্ট, মানে হচ্ছে এইটা ভালো, এই ডেসক্রিপশনটা ভালো ছিল না। কিন্তু এখানে তো এই ডেসক্রিপশনটা ভালোর কথা বলছে, সো এটা নো হবে, তাই না? নো হবে। দেন এই শাওন বুঝতেছো? জি ভাই। ওকে, এরপরে কি? চ্যাপ্টার 2, Chapter 2 and 3 prepare the reader well for material yet to come. অর্থাৎ এই যে চ্যাপ্টার 2 and 3 হচ্ছে পরবর্তীতে যেসব ম্যাটেরিয়াল আসবে সেটার জন্য একটা স্টেজ সেট করতেছে। অর্থাৎ ওই যে হুক স্টেটমেন্টের মতো প্রথমে একটা চমৎকার লাইন দিবে, পরে ভিতরে আপনারা যাতে পড়তে যান, লাইক হচ্ছে নিউজ হেডিং। ঠিক আছে, এরকম টাইপের চমকপ্রদ ইনফরমেশন চ্যাপ্টার 2 এবং 3-তে দেওয়া হয়েছে যাতে পরবর্তী চ্যাপ্টারগুলোতে মানুষ আগ্রহ নিয়ে পড়ে, এরকম কিনা। সো আমাদের দেখতে হবে যে চ্যাপ্টার 2 অ্যান্ড 3 এই জিনিসটা করছে কিনা। দুইটা চ্যাপ্টারের সমন্বয়ে করতে হবে, একটা চ্যাপ্টার না কিন্তু। ঠিক আছে, সো চ্যাপ্টার 2 অ্যান্ড 3 এই জিনিসটা করছে কিনা দেখেন। এই যে এখানেও সেম ট্রিক অ্যাপ্লাই করছে, মানে বোধ দুই চ্যাপ্টারের কথা বলছে, যুদ্ধের গল্প নিয়ে। ঠিক আছে, দেন সিঙ্গেল এক চ্যাপ্টারের কথা বলছে, এন্ড এই যে বোথ চ্যাপ্টার আর ইনফরমেটিভ অ্যান্ড ওয়েল রিসার্চ অ্যান্ড সেট দ্য স্টেজ ফর দ্য ইকোনমিক অ্যানালাইসিস দ্যাট কামস লেটার ইন দ্য বুক। তাহলে এটা কি হবে? ইয়েস হবে ভাইয়া। ইয়েস হবে। দেন দ্য বিগেস্ট প্রবলেম, এখানে দেখেন একটা সুপারলেটিভ ডিগ্রি আছে, এক্সট্রিম ওয়ার্ড আছে। সো আমাদের প্যাসেজে ওই এক্সট্রিম ওয়ার্ডটা আছে কিনা দেখতে হবে, অর্থাৎ কম্পারিজন আছে কিনা। যে এই সমস্যাগুলোর মধ্যে সব থেকে বড় সমস্যা হচ্ছে কি, দ্য বিগেস্ট প্রবলেম অফ মেনি 19th century নিউ ইয়র্ক ইমিগ্রেন্ট নেইবারহুডস ওয়াজ ল্যাক
অফ অ্যামিনিটিস, অর্থাৎ এই যে যে 19th সেঞ্চুরিতে যেসব এমিগ্রেন্ট আসছে এদের এই সমস্যাগুলোর মধ্যে সব থেকে বড় সমস্যা হচ্ছে ল্যাক অফ অ্যামিনিটিস। অ্যামিনিটিস মিনস হচ্ছে যে দৈনন্দিন জীবনের যে ব্যবহার্য বিদ্যুৎ, গ্যাস, পানি এই জিনিসগুলোকে বোঝাচ্ছে। এইটা সব থেকে বড় সমস্যা কিনা, অর্থাৎ আমাদের প্যাসেজে গিয়ে দেখতে হবে যে এই প্রবলেমগুলোর মধ্যে কোনো কম্পেয়ার আছে কিনা দেখি। 19th সেঞ্চুরি ইমিগ্রেন্ট এগুলা দিয়ে লোকেশন ফাইন্ড আউট করতে পারবেন। এই যে এখানে দেখেন চ্যাপ্টার 4 focuses on immigration। এই যে Barr identifies 4 primary immigrant enclaves and analyze their location in terms of amenities available in the area। এখানে হচ্ছে যে বার 4টা প্রাইমারি জায়গা ভাগ করছে, যে জায়গায় হচ্ছে যে এই যে যে অ্যামিনিটির পর্যাপ্ততার ভিত্তিতে তারা হচ্ছে যে তাদের অবস্থান বা বসবাস শুরু করছে। এখানে কোথাও কি প্রবলেমের কোনো কম্পারিজন আছে? নাই। সো এটা নট গিভেন। And last one, in in the 19th century, Newark immigrant neighborhoods tend to concentrate around the harbor। দেখেন এই 19th সেঞ্চুরিতে এই নিউ ইয়র্কের যে সব ইমিগ্রেন্ট গেছে, neighborhoods tend to কনসেন্ট্রেট অ্যারাউন্ড দ্য হারবার এরিয়া, অর্থাৎ এই যে যে হারবার এরিয়া, এই হারবার এরিয়ার আশেপাশে তারা বসতি স্থাপন করার চেষ্টা করছে বা তারা এই এলাকার প্রতিবেশী হওয়ার চেষ্টা করছে, এরকম কিনা। সো যখন আপনি একটা জায়গায় যাবেন অবশ্যই সেই দামি এরিয়ায় গিয়ে থাকবেন না। হারবার এরিয়া অলওয়েজ পশ এরিয়া, দামি এরিয়া, ঠিক আছে, ওখানে তো যারা ইমিগ্রেন্ট এরা থাকবে না। সো ওখানে দেখি মোস্ট অফ দিস এনক্লেভস মিনস হচ্ছে যে এই যে ইমিগ্রেন্টদের বোঝাচ্ছে। মোস্ট অফ দিস এনক্লেভস ওয়ার লোকেটেড অন দ্য লেস্ট ভ্যালুয়েবল ল্যান্ড। এই যে এখানে বলে দিছে এই যে যে যারা ইমিগ্রেন্ট এরা হচ্ছে যে কম দামি এরিয়ায় থাকছে, এবং সেই কম দামি এরিয়া কি বিটুইন দ্য ইন্ডাস্ট্রিজ লোকেটেড, মানে ইন্ডাস্ট্রির মাঝামাঝি, অন দ্য ওয়াটারফ্রন্ট অ্যান্ড দে ওয়েলদি নেইবারহুডস বর্ডারিং সেন্ট্রাল পার্ক এবং এই যে যে ইন্ডাস্ট্রি এরিয়ার এর মাঝামাঝি পানির সামনে এরা আছে। তাহলে তো হচ্ছে যে এটা কি হবে বলেন তো? শাওন, কি হবে এটা? ফলস হবে ভাইয়া। হ্যাঁ, তাহলে এটা নো হবে, ঠিক আছে। ভাইয়া 34 নম্বরটা বুঝি নাই, এটা নট গিভেন কিভাবে হয়েছে? এখানে তুই না বুঝলে আগে তো বলতে হবে না। নট গিভেন অনেকেই বুঝে না। এখানে কি বলছে? দ্য বিগেস্ট প্রবলেম, এখানে বিগেস্ট প্রবলেম, এখানে সাবজেক্ট, দ্য বিগেস্ট প্রবলেম of many 19th century immigrant neighborhood was a lack of amenities। not given their অন্যতম নট গিভেন দেই কেন যদি সাবজেক্টটা মিসিং থাকে? সাবজেক্টটা মিসিং, মিসিং মিন্স হচ্ছে ওইটার সিনোনিম, ওই সাবজেক্টের সিনোনিম বা ওই সাবজেক্টের কোনো অ্যান্টোনিম নাই, অর্থাৎ সমার্থক বা বিপরীতার্থক কোনোভাবেই ওই সাবজেক্টটা নাই। তো
দ্য বিগেস্ট প্রবলেম, প্রবলেম, এই বিগেস্ট প্রবলেমটা ওখানে উল্লেখ করছে কিনা দেখেন তো, অ্যামিনিটি সাবজেক্টটা আছে কিনা। বার আইডেন্টিফাই ফোর প্রাইমারি এমিগ্র্যান্ট enclaves and analyzes their location in terms of amenity available in the area. তো এখানে কি সাবজেক্টটা আছে? না ভাইয়া হচ্ছে সাবজেক্ট নাই, ঠিক আছে। ভার্ব মিসিং থাকলেও হচ্ছে নট গিভেন দিয়ে দিবেন। মিসিং মিন্স হচ্ছে যে সমর্থক বা বিপরীত অর্থ কোনোভাবেই নাই। ঠিক আছে, এই যে এই জিনিসটা নেক্সট ক্লাসে করাবো। ঠিক আছে, আমি হচ্ছে যে আহ, অসুস্থ